এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু এমসিকিউ অ্যান্ড কিছু টপিক পড়াই দিব যেগুলো থেকে তুমি একটা ক্লাস করেই এক্সামে ডেফিনেটলি কমন পাবা। তাই চলো শুরু করা যাক। আমাদের টপিকটার নাম হলো মূলধন। মূলধন মানে হলো আমরা কোনো কিছু শুরু করতে গেলে বা আমরা মনে করো বড় একটা বাড়ি করব, একটা গাড়ি কিনবো, অথবা মনে করো বিজনেস শুরু করবো, আমাদের পকেটে যে টাকাটা প্রয়োজন সেটাকে আমরা আলটিমেটলি মূলধন বলতেছি। তার মানে অনেক টাকার যে একটা তোমার স্টেক বা হলো তোমার পুঞ্জীভূত যে অ্যামাউন্টটা সেটাকে আমরা বলবো মূলধন। সো এই টপিক থেকে এমসিকিউগুলো কী কী আছে চলো আমরা একটা একটা করে দেখি। মূলধন কি? মূলধন হলো আমাদের উৎপাদনের উৎপাদিত উপাদান। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, মনে আছে? উৎপাদনের উৎপাদিত উপাদান 3 নাম্বার। মূলধন উৎপাদনের কততম উৎপাদান? এটা হলো আমাদের তৃতীয় উপাদান। ভূমি, শ্রম, মূলধন, দেন সংগঠন। এরপরে সম্পদের উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কি বলে? মূলধন। আমরা টাকা একবার ইউজ করে রেখে দেই না, আমরা টাকাকে বারংবার ইউজ করি, একবার, দুইবার, তিনবার, আমরা টাকাকে বারংবার হিসাবে ইউজ করতে থাকি। আধুনিককালে কোনটি অধিক উৎপাদনে সহায়তা করে? আধুনিককালে মূলধন অধিক উৎপাদনে সহায়তা করে। আমরা যদি অনেক বেশি পরিমাণ উৎপাদন করতে চাই তাহলে আমাদের মূলধন সহায়তা করবে। মূলধনের ধারণাকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা যায়? তার মানে মূলধন এই টপিকটাকে আমরা কয়টা দিক থেকে বিশ্লেষণ করতে পারি? এটাকে আমরা দুইটা দিক থেকে বিশ্লেষণ করতে পারি। কি কি? চলো এবার আমরা একটু দেখে নিই মূলধনের ধারণাকে আমরা কয়টা দিক থেকে বিশ্লেষণ করতে পারি। ওকে, সো আমাদের টপিকটার নাম হলো কি? মূলধন। সো মূলধন কথাটার অর্থ কি? মূলধন কথাটার অর্থ হলো টাকা সংগ্রহ ও বিনিয়োগ, মানে কাইন্ড অফ অর্থায়নের মতো। ঠিক আছে? সো মূলধনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থায়ী মূলধন, একটা হলো স্থায়ী মূলধন আর একটা হলো চলতি মূলধন। একটা হলো স্থায়ী মূলধন আর একটা কি? আর একটা হইল চলতি মূলধন। এখন কথা হইলো ভাইয়া মূলধনকে যে দুই ভাগে ভাগ করা হয় এইটা আবার কি? দেখো, স্থায়ী মূলধন মানে হইলো যেটা আমরা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করি, মানে 5 থেকে 20 বছর পর্যন্ত যেসব মূলধন আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলতে থাকি স্থায়ী মূলধন। আর চলতি মূলধন মানে হলো 1 বছরের কম সময়ের জন্য, কম সময়, 1 বছরের কম সময়ের জন্য আমরা যে মূলধনটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলে থাকি চলতি মূলধন। বুঝতে পারছো? স্থায়ী মূলধনের উদাহরণগুলো কি কি? যেমন মনে করো আমরা বাড়ি করব, গাড়ি করব, কারখানা করব, তারপরে মনে করো কোনো জায়গায় জমি কিনবো, এই জিনিসগুলা যেগুলোতে অনেক বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয় সেগুলো কি আমরা একদিনের ভিতরে কিনে ফেলি? না, আমাদেরকে একটা সার্টেন টাইম পর্যন্ত টাকা জমাইতে হয়। তারপরে ওই টাকা মোতাবেক আমরা কোন জায়গা থেকে কি কিনবো এটা আমাদেরকে চুজ করতে হয়। অন দ্য আদার হ্যান্ড চলতি মূলধন মানে হলো কি জানো? এটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। এখন কথা হলো ভাইয়া ওয়ার্কিং ক্যাপিটাল কি? একটা দোকানে মনে করো একটা মুদি দোকান, সেই মুদি দোকানে প্রতিদিন লেনদেন করতে হয়, অনেক দেনাদার আসে, অনেক পাওনাদার আসে, তারপর হলো অনেক ভেন্ডার আসে যারা প্রোডাক্ট দিয়ে যায়, তাদেরকে আবার টাকা দিতে হয়, অগ্রিম টাকা দিতে হয়, বকেয়া টাকা দিতে হয়। এই যে টাকা পয়সার উপর একটা যে লেনদেন অলওয়েজ চলতে থাকে, এই জন্য আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলতে বুঝি দৈনন্দিন কাজের জন্য যে টাকাটা আমাদেরকে রেখে দিতে হয়। দৈনন্দিন কাজের জন্য যে টাকাটা আমাদেরকে রেখে দিতে হয় সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা আলটিমেটলি বলে থাকি চলতি মূলধন। বুঝতে পারছো আই গেস? ওকে, সো স্থায়ী মূলধন কি, চলতি মূলধন কি আমরা বুঝে গেছি। এরপরে আমাদের আরও কিছু একটু ডেপথ আছে। স্থায়ী মূলধনের বলতে কি কি বুঝতেছি, চলতি মূলধন। স্থায়ী মূলধনকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। স্থায়ী মূলধনকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো ফার্মের স্থায়ী মূলধন, ফার্মের স্থায়ী মূলধন। তারপর হলো পরিবারের স্থায়ী মূলধন। and last one we have সরকারের স্থায়ী মূলধন।
সরকারি স্থায়ী মূলধন। চলো এই তিনটাকে আমরা এবার একটু সহজ করে বুঝি। স্থায়ী মূলধন মানে আমরা বুঝতেছি লম্বা সময়ের জন্য যে টাকা আমাদেরকে রেখে দিতে হয়। প্রথমে আসে ফার্ম। আরে কি হলো? ফার্মের স্থায়ী মূলধন। ফার্মের স্থায়ী মূলধন বলতে আমরা কি বুঝি? কোনো কোম্পানির টাকা, কোনো একটা কোম্পানি একটা লম্বা সময় ধরে যে টাকাটাকে সেভ করে রাখে, যাতে করে তারা ভবিষ্যতে এই টাকাটা দিয়ে বড় কোনো কিছু করতে পারে, সেটাকে আমরা কি বলবো? ফার্মের স্থায়ী মূলধন বলবো। আমি যদি তোমাদেরকে উদাহরণ দিই, মনে করো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আজকে থেকে নেক্সট 10 বছর পর্যন্ত প্রতি মাসে 5 লাখ টাকা করে জমাবে। প্রতি মাসে কত টাকা? 5 লাখ টাকা করে জমাবে। কারণ কি? কারণ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল মনে করো চিন্তা করতেছে কি, যে 5 বছর পরে আমরা আমাদের বিজনেসটাকে বাহিরের কোনো একটা দেশে এক্সপ্যান্ড করব, সেখানে আমাদের নতুন মেশিনারিজ লাগবে, এমপ্লয়ি লাগবে, তারপরে হলো জায়গাটা কিনতে হবে। সো এইটার জন্য আমাদের একটা বড় অ্যামাউন্টের টাকা রাখতে হয়। এটাকে আমরা বলবো ফার্মের স্থায়ী মূলধন। ফার্ম যে টাকাটাকে একটা লম্বা সময় পরে ইউজ করার জন্য সেভ করতেছে। পরিবারের স্থায়ী মূলধন, আমাদের আব্বু আম্মু 10-15 বছর ধরে যে টাকা ডিপিএইচে সেভ করে রাখে, ব্যাংকে সেভ করে রাখে, যাতে করে একটা ভালো বাড়ি করতে পারে, ভবিষ্যতে গিয়ে একটা গাড়ি কিনতে পারে, তারপর মনে করে একটা ফ্ল্যাট কিনতে পারে, তারপরে হলো কোনো সন্তান যদি ভবিষ্যতে দেশের বাইরে পড়তে যায় সেই টাকা নিয়ে যেতে পারে। এটা হলো পরিবারের ক্ষেত্রে স্থায়ী মূলধন। অ্যান্ড লাস্টলি সরকারের কাছে স্থায়ী মূলধন কি? সরকার মনে করো এই যে মনে করো পদ্মা সেতু, এই পদ্মা সেতু করতে গেলে সরকার কি একদিনে টাকা অ্যারেঞ্জ করছে? না, 5-7 বছর টাকা অ্যারেঞ্জ করতে হয়েছে। তারপর হলো মেট্রো রেল, মানে বড় কোনো প্রজেক্ট করতে হলে সরকারকে কি করতে হয়? সরকারকে একটা লম্বা সময় পর্যন্ত টাকা অ্যামাউন্টটা সেভ করতে হয়, যাতে করে সেখানে ইউজ করতে পারে। সো স্থায়ী মূলধনের ক্ষেত্রে আমরা বুঝতেছি যে এই 3 ক্যাটাগরির আমাদের মূলধন আছে। ওকে, ডান। এরপরে আমাদের আছে কি জানো? চলতি মূলধন। অ্যান্ড চলতি মূলধনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। চলতি মূলধনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হলো দীর্ঘমেয়াদী আর একটা হলো স্বল্প মেয়াদী। চলতি মূলধন, চলতি মূলধনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের দীর্ঘমেয়াদী, একটা হলো আমাদের স্বল্প মেয়াদী। এখন তোমাদের সবার মধ্যে একটা কোশ্চেন, ভাইয়া আপনি মাত্র বললেন চলতি মূলধন মানে হলো কম সময়ের জন্য, এখন এই কম সময়ের মধ্যে আবার দীর্ঘমেয়াদী কিভাবে আসে? খেয়াল করো, তোমার বিজনেসে তুমি টাকা রাখছো, সেই টাকাটা তো চলতে হবে। এখন ওই টাকাটা কতদিন পর্যন্ত চলবে, ওই টাকাটা কার থেকে তুমি নিবা? মূলধন মানে কি? টাকা তো নিতে হবে। এই টাকাটা তুমি কার কাছ থেকে নিবা? কার থেকে তুমি শর্ট টার্মে টাকা পাবা, কার থেকে তুমি চলতি মূলধনের জন্য লং টার্মে টাকা পাবা, সেই জিনিসগুলোকে আমরা এখানে ভাগ করব। সো একটা হলো দীর্ঘমেয়াদী, একটা হলো স্বল্প মেয়াদী। সো চলো এগুলোর মধ্যে আমাদের কি কি পয়েন্ট আছে আমরা এটা একটু চটজলদি দেখে নিই। দীর্ঘমেয়াদীর ভিতরে আমাদের আছে ঋণপত্র বিলি, শেয়ার বিলি, সংরক্ষিত হয়। ঋণপত্র বিলি কি কি আছে? দীর্ঘমেয়াদী ঋণপত্র বিলি, শেয়ার বিলি, সংরক্ষিত আয়। ঋণপত্র বিলি, শেয়ার বিলি, সংরক্ষিত আয়। ঋণপত্র বিলি করা, শেয়ার বিলি, সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়, এই যে 3টা জিনিস, এইটার মাধ্যমে আমরা কি পাই? আমরা চলতি মূলধনের দীর্ঘমেয়াদী উৎস থেকে টাকা নিতে পারি। আর স্বল্পমেয়াদী কি? ব্যাংক ঋণ, ব্যবসায় ঋণ, বিলের বাট্টা। ব্যাংক ঋণ, ব্যবসায় ঋণ, বিলের বাট্টা। চলো এটা আমরা দেখি কি কি। ব্যাংক ঋণ, ব্যবসায় ঋণ, আর হলো বিলের বাট্টা। বিলের বাট্টাকরণ। চলো এবার তোমাদেরকে একটা একটা করে বোঝাই দিই। তোমার ডে টু ডে বেসিসের টাকা বা একটা কোম্পানিতে তোমার লেনদেন করার জন্য বা একটা মুদি দোকানে লেনদেন করার জন্য তুমি কাদের থেকে লং টার্ম বেসিসে টাকা পাবা, একটা বড় অ্যামাউন্ট তুমি যাতে কাজে লাগাইতে পারো। তুমি ঋণপত্র বিলি করতে পারো। ঋণপত্র বিলিকরণ থেকে কোম্পানি ঋণপত্র ছাড়ে, ওইখান থেকে তুমি মনে করো টাকা পয়সা করতে পারো। শেয়ার বিলি করতে পারো, ঠিক আছে।
শেয়ার বিলি করতে পারো, ঋণপত্র বিলি করতে পারো, সংরক্ষিত আয় করতে পারো। সংরক্ষিত আয় কি? প্রতি মাসে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাকা তুমি এই জায়গাটাতে ইউজ করার জন্য রেখে দিছো। আর কোন কোন জায়গা থেকে তুমি স্বল্প মেয়াদি টাকা পাবা? এক হলো ব্যাংকের কাছ থেকে তুমি ঋণ নিতে পারো, তুমি ঋণ নিবা পরিশোধ করবা, ঋণ নিবা পরিশোধ করবা, ব্যাংকও খুশি তুমিও খুশি। ব্যবসা থেকে ঋণ নিতে পারো, তোমার নিজের ব্যবসা থেকে তুমি ঋণ নিতে পারো, আর ব্যবসার ভিতরে টাকাটা রেখে দিবা। এরপর হচ্ছে বিল বাট্টাকরণ করতে পারো। বিল বাট্টাকরণ কি? তুমি মনে করো ব্যাংকে টাকা রাখছিলা, এখন ওই টাকাটা তোমার আর্জেন্ট বেসিসে প্রয়োজন হয়েছে, এইবার তুমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছো অ্যান্ড তোমাকে একটা বিল দিতে হয়েছে। বিলটা কি? তোমার হলো তুমি ব্যাংক মনে করো তোমাকে বলছিল যে তুমি 10,000 টাকা রাখলে তুমি 12,000 টাকা পাবা, এখন তুমি তাড়াতাড়ি উঠে ফেলছো, তো তোমার এখন 11,000 টাকা নেবে, ব্যাংক ওই 1,000 টাকা রেখে দিবে। এটা হলো বিল বাট্টাকরণ। তো আলটিমেটলি আমরা বুঝতেছি আমাদের এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে। একটা হলো স্থায়ী প্রথমে আমরা মূলধনকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। স্থায়ী মূলধন, চলতি মূলধন বা কার্যকরী মূলধন। স্থায়ী মূলধনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ফার্মারি স্থায়ী মূলধন, পরিবারের স্থায়ী মূলধন, সরকারি স্থায়ী মূলধন। দেন আমাদের চলতি মূলধনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্বল্পমেয়াদী, একটা হলো দীর্ঘমেয়াদী। অ্যান্ড দীর্ঘমেয়াদীকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, স্বল্পমেয়াদীকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। আমাদের এই টপিক থেকে থিওরি আসার মতো জায়গাগুলো এইগুলাই, এছাড়া আহামরি আর তেমন এই চ্যাপ্টার আর তেমন কিছু নাই। এবার চলো আমরা এমসিকিউটাতে আবার চলে যাই। ওকে, মানুষের শ্রম দ্বারা উৎপাদিত সম্পদের যে অংশ পুনরায় উৎপাদনে নিয়োজিত হয় তাকে কি বলা হয়? তাকে আমরা বলে থাকি মূলধন বা সংশোধিত মূলধন। যে সম্পদ আয় সৃষ্টি করে বা আয় উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে। এটা কার উক্তি? এটা হলো চ্যাপম্যানের উক্তি। একটি দালানকে বাসগৃহ হিসেবে ব্যবহার করা হলে তা কি হিসেবে গণ্য হবে? তা ভোগ্যপণ্য হিসাবে গণ্য হবে। মূলধন গঠনের প্রধান উপায় কি? সঞ্চয়ের সামর্থ্য। তার মানে আমাদেরকে সঞ্চয় করলে আমরা মূলধন রাখতে পারবো। কোন অর্থনীতিবিদ গণ মূলধনের 3টি রূপের কথা উল্লেখ করেছেন? আলেকজান্ডার ক্যানক্রস। তারপর হলো একটি গৃহকে যদি কারখানা হিসেবে ব্যবহার করা হয় তবে তা কি হবে? তবে তা মূলধন হবে। একটা ঘরকে যদি আমরা কারখানা হিসেবে ব্যবহার করি। একজন কৃষকের লাঙল কোন ধরনের মূলধন? লাঙল তার উৎপাদক মূলধন, এটা দেশে উৎপাদন করে থাকে। এরপরে এটা দেশে উৎপাদন করে। সো এরপর আছে কি? ক্রেয়ানক্রসের উল্লেখিত মূলধনের 3টি রূপ কি? বস্তুগত, অর্থগত নাকি ঋণ? এটা হলো 3টাই, সে 3টাই বলছে। উৎপাদনের উদাহরণ কি? মূলধনের উদাহরণ কি? মূলধনের উদাহরণ কি? 3টাই আমাদের মূলধন, গুদাম ঘর, কারখানা, কাঁচামাল, 3টাই আমাদের মূলধনের উদাহরণ। মূলধন হলো উৎপাদনশীল শ্রমের ফল, সঞ্চয়ের ফল, ডেফিনেটলি 3টাই। তারপর হলো তোমার মূলধন সাহায্য করে ভোগে, উৎপাদন বৃদ্ধিতে, আয় সৃষ্টিতে, 3টাতেই মূলধন আমাদেরকে সাহায্য করে থাকে। মূলধনের যোগানের উৎস কয়টি? মূলধন যোগানের উৎস হলো 2টি, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, এটা আমরা একটু আগেই পড়ছি। এরপরে কোনটি মূলধনের বৈশিষ্ট্য? মূলধনের বৈশিষ্ট্য কি? মূলধন হলো তোমার অতীত শ্রমের ফল, তুমি অতীতে কাজ করছো, টাকা সেভ করছো, এই জন্য তুমি আজকে এটাকে ইউজ করতে পারতেছো। এরপরে মূলধন উৎপাদনের কি ধরনের উৎপাদন? মূলধন উৎপাদনের অস্থায়ী উৎপাদন, অস্থায়ী, স্থায়ী না কিন্তু। একটি নিষ্ক্রিয় উপাদান কি? যেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মূলধন আস্তে আস্তে ডেফিনেটলি শেষ হয়ে যায় ইউজ করতে করতে। মূলধনের প্রধান উপাদান কোনটি? মূলধনের প্রধান উপাদান হলো সঞ্চয়। মূলধনের মাধ্যমে আমরা আলটিমেটলি সঞ্চয়ের কাজটা বেশি করে থাকি। মূলধনের বৈশিষ্ট্য 9 কোনটি? মূলধন তোমার সমজাতীয় না, সকল ক্যাটাগরির মূলধন কিছুকে আমরা লং টার্ম বেসিসে ইউজ করি, কিছুকে আমরা শর্ট টার্ম বেসিসে ইউজ করি। এরপরে কোনটি মূলধনের বৈশিষ্ট্য? মূলধনের বৈশিষ্ট্য হলো এটা একটা আমাদের উৎপাদনশীল উপকরণ। কি উপকরণ? উৎপাদনশীল উপকরণ। প্রকৃতির প্রাথমিক দান হিসেবে কোনটি অগ্রহণযোগ্য? প্রকৃতি থেকে আমরা কোনটা পাই না? প্রকৃতি থেকে আমরা মূলধন পাই না, আমরা শ্রম পাই, কারণ মানুষ কাজ করে, মানুষ প্রকৃতি থেকে আসে। ভূমি পাই, সংগঠন, সেম মানুষ কাজ করে তাই মানুষ, কিন্তু মূলধন আমরা প্রকৃতি থেকে পাই না। আই উইশ প্রকৃতি থেকে আমরা মূলধন পাইতাম, আমরা টাকা পয়সা আকাশ থেকে পড়তো। কোনটি বেশি হলে দেশে মূলধন গঠনের পরিমাণও বেশি হয়? ডেফিনেটলি দেশে যদি সঞ্চয় বেশি হয়, সঞ্চয় বেশি হলে বিনিয়োগ বেশি হবে, বিনিয়োগ বেশি হলে মূলধনও বেশি হবে। এরপরে মূলধনের বৈশিষ্ট্য কি? আচ্ছা, এটা স্কিপ করি আমরা। কোনটি মূলধনের কাজ? মূলধনের কাজ হলো মূলধনের মাধ্যমে আমরা শ্রমিকের দক্ষতা সৃষ্টি করতে পারি। এরপরে পুঁজিবাদ উদ্ভব ও বিকাশের মূল কারণ কি? মূলধন, কারণ এটার মাধ্যমে আলটিমেটলি সব কাজ হয়ে থাকে। আধুনিক উৎপাদন ব্যবস্থা প্রধানত কিসের উপর নির্ভরশীল? মূলধনের উপর নির্ভরশীল। তার মানে দেখতেছো, মানে এভারেজে সব কিছুর সাথে আমরা মূলধন মূলধন মূলধন। এরপরে উন্নত দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি কি? ডেফিনেটলি মূলধনের প্রাচুর্যতা, তাদের কাছে টাকা পয়সা বেশি।
বেকার সমস্যার মূলে কি আছে? মূলধনের অভাব, কারণ সবার কাছে যদি টাকা থাকতো সবাই বিজনেস শুরু করতে পারতো। উন্নত ও উন্নয়নশীল দেশের পার্থক্যের মূলে কি রয়েছে? মূলধন। বাই দ্য ওয়ে, এই চ্যাপ্টার থেকে তোমাদের স্থায়ী মূলধন এবং চলতি মূলধনের পার্থক্যটাও কিন্তু রিটেনে আসার বড় একটা পসিবিলিটি আছে। সো এরই মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের যত ধরনের কোশ্চেন আছে এবং থিওরিটিক্যাল বেসিসে যত ধরনের কনফিউশন হতে পারে সেগুলো কাভার আপ করে ফেললাম। অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর তোমার সাথে দেখা হচ্ছে আমার অর্থনীতি দ্বিতীয় পত্রের পরবর্তী ক্লাসে।